ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার্স, তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। আর আজকের ভিডিওটা আমাকে করতেই হচ্ছে কারণ এই অ্যাওয়ারনেসটা আমাদের প্রত্যেকের মধ্যে জানা দরকার। যে ঘটনাটা ঘটেছে বিকানির গুয়াহাটি এক্সপ্রেসের ডিরেলমেন্ট, আসলে ডিরেলমেন্ট কি হলো, কি অ্যাক্সিডেন্ট হলো, সেটাও আমাদের কোয়ারিজে আসা উচিত। এবং আমাদের জনমানুষের যে আঘাতপ্রাপ্ত হচ্ছে, আমরা দিনের পর দিন যে সম্মুখীন হচ্ছে বিভিন্ন রকমের বিপদের, সেটাও আমাদের জানা উচিত। এবং কেন, কিভাবে ঘটতে পারে, কিভাবে ঘটেছিল, এবং এই ব্যাপারে কী সব কোশ্চেন আসছে আমার, সেগুলো আমরা নিয়ে ডিসকাস করব। দেখো কি ভয়াবহ অভিশপ্ত ব্যাপার যে একটা মানে কোচের উপর আরেকটা কোচকে উঠে যাচ্ছে। তাহলে এই সময় যে মানুষগুলো ওখানে ছিল তাদের জীবনটা কি অর্থে কীরকম ছিল? কাগজের মতো মনে হচ্ছে ব্যাপারটা, খেলনা গাড়ির মতো মনে হচ্ছে। এটা কেন হবে, কেন হয়েছে? অ্যাক্সিডেন্ট তো হয়, অ্যাক্সিডেন্ট হতেও পারে, তার মধ্যে রুট কজটাও কিন্তু আমাদের জানা দরকার, আমাদের সবার সামনে আসা দরকার অরিজিনাল কী ফ্যাক্ট ঘটেছিল। তো গতকাল রেলওয়ে বোর্ড থেকে যে একটা লেটার কিন্তু সাবমিট করেছে 8:30-এর সময়, 5টার সময় অ্যাক্সিডেন্ট ঘটেছে 8:30-এ। তাতে লেখা আছে ট্রেন সম্পর্কে যে মালিগাঁও 12 তারিখে ট্রেনটা ছেড়েছে। কোথা থেকে ছেড়েছে? বিকানির থেকে 1:45-এর সময়। আর জলপাইগুড়ির কাছাকাছি 100 কিলোমিটারের দূরে ছিল। সেটা হচ্ছে দেখো আলিপুরদুয়ার জাংশনে কাছে, সেটা ডোমাহানি স্টেশনে যে ঘটনাটা ঘটেছে 5টার সময় ঘটেছে। এ পর্যন্ত সব ঠিক আছে। ট্রেনের লোক সংখ্যা ছিল 1053 জন। তো এত লোক, তার মধ্যে বহু লোক এখনও নিখোঁজ রয়েছে। আর তারপরে আমরা জানি অনেক উইদাউট টিকিট থাকে, অনেকে খোঁজ খবর থাকে না, হকার থাকে, মানে এরকম প্রচুর লোক কিন্তু অ্যাবনর্মালি থাকে। আর এখানে জেনারেল কোচের সংখ্যা অনেক বেশি ছিল। তো সরি তো সেই ক্ষেত্রে কত মানে অলরেডি আমরা কতজনকে হারালাম, 9 জনের খবর এখনও আমাদের হাতে রয়েছে। আর বাকি তো ইনজুরি অবস্থায় রয়েছে অনেক। তো আমরা এই ব্যাপারে পূর্ণ মানে কি ঘটতে পারে, কি ঘটা হয়েছিল হয়তো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কিছু কোশ্চেন আমরা অবশ্যই রাখবো। ঠিক আছে? তো আমাদের জনমানুষে এই যে মানসিকভাবে আঘাত হওয়া, ট্রেন একটা লাইফ লাইন, সেক্ষেত্রে আমরা কতটা দিনের পর দিন পর্যদস্ত হচ্ছি সেগুলো আমাদের জানা দরকার প্রত্যেকে। দেখো কিছু বিষয় আমাদের জানা খুবই জরুরি, সেগুলো আমরা একবার জেনে নেবো। দেখো কোথায় ফ্যাক্টটা কী ঘটেছিল। 5টার সময় ঘটেছিল। 9 জন অলরেডি ডায়েড, 49 জন ইনজিওর্ড অবস্থায়, নিখোঁজ অনেকে রয়েছে। আর স্পিডের কথা পরে আসবো। নিউ দমিনি আর নিউ ময়নাগুড়ির মাঝখানে সন্ধ্যার মুখে লাইনচ্যুত হয় ট্রেনটা। ফ্যাক্ট যেগুলো, লাইনটি নতুন কোচ, যে লাইনটা ছিল নতুন তৈরি হয়েছে। লাইন দেখা গেছে ঘটনার পরে কিন্তু বেঁকে গেছে। হ্যাঁ, ঘটনার পরে তো বাঁকতেই পারে, কিন্তু আগে বেঁকেছে কিনা সেটাও আমাদের মানে ইনভেস্টিগেশনে উঠে আসা দরকার বা জানা দরকার। পরপর কয়েকটি কংক্রিটের পাটাতন এবং লাইনের লোয়ার আংটাও কিন্তু ভেঙে গেছে। এটা আফটার মানে ঘটনা ঘটে যাওয়ার পরে 10টি কামরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভীষণভাবে। আর তার মধ্যে 24টির মধ্যে, আচ্ছা টোটাল ছিল 24টা। আর দেখো লাগেজ ভ্যানটা ক্ষতিগ্রস্ত হয়েছে 3টে স্লিপার কোচ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর 2টো জেনারেল কম্পার্টমেন্ট। এবার কোচ নম্বর 5 আর কোচ নম্বর 6 যেটা মানে স্লিপার কোচ, সেগুলো দুমড়ে মুচড়ে একদম ভেঙে চুরে যাওয়ার মতো অবস্থা, কাগজের টুকরোর মতো হয়ে গেছে। এবার প্রশ্ন উঠছে, কোয়ারিজ উঠছে এখানে আমাদের, যে কি ঘটতে পারে। মিস্টেক অফ লোকো পাইলটের কি এখানে ভূমিকা ছিল এই মানে অ্যাক্সিডেন্টটা বা ডিরেলমেন্ট হওয়ার ক্ষেত্রে? মানে এক এক করে ডিসকাস করব। তারপর আগে প্রথমেই বলি লোকো পাইলট। হ্যাঁ, লোকো পাইলটের এখানে কি ভূমিকা, আসলে এই কোশ্চেনটা অনেকেই তুলছে না। তোলা উচিত এই কারণে, আমাদের মনে হওয়া উচিত যে ইন্ডিয়ান রেলে লোকো পাইলট যে শর্টেজ আছে তা আমরা প্রায় প্রত্যেকে জানি। এত পরিমাণ শর্টেজ, 2 শিফট 3 শিফট 4 শিফট একসঙ্গে কাজ করতে হয়, ফলে তাদের কাজ করার ধকল কমে যায়। ক্লার্কিয়াল কাজ করা আর লোকো পাইলটের কাজ করার মধ্যে 100 গুণ ডিফারেন্স। এটাকে আমি বলবো মানে এত কঠিন একটা জব, যে জবের জন্য রিল্যাক্সেশন তুলনামূলক খুব কম দেয় ইন্ডিয়ান রেল, এবং ওপর থেকে এত আঘাত আসে, এতটা মানে মানে খাড়া নিয়ে বসে থাকে যে কোনো মুহূর্তে সাসপেন্ড হওয়ার সুযোগ থাকে। মুখ খুলে কিছু বলা যায় না এই পোস্টের জন্য। সুতরাং এখানে লগ বুকে দেখতে হবে, লগ বুক, আবার বলছি যে ট্রেনের একটা সিস্টেম আছে লগ বুকে সই করা, তারপর পারমিশন দেওয়া গাড়িতে ওঠার জন্য। দেখতে হবে লোকো পাইলট কি কতক্ষণ কত আওয়ার ডিউটি করেছে, তারপরেই কিন্তু অরিজিনাল ফ্যাক্টটা উঠে আসবে যে লোকো পাইলটের অবস্থা তখন কেমন ছিল। তো এরকম ব্যাপার কিন্তু ঘটতে পারে, এটাও কিন্তু প্রবাবিলিটি। যেহেতু পূর্ণ ঘটনা তদন্ত সাপেক্ষে, তদন্ত ছাড়া আমরা কিছুই জানতে পারবো না। তদন্তটা সঠিক হওয়া দরকার। তবু আমাদের মনে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো নিয়েই ডিসকাস করছি আমরা। ঠিক আছে? কোনো ব্লেম বা কোনো রকম আনঅথেন্টিক ব্যাপার নিয়ে আমরা ডিসকাস করতে চাইছি না, জাস্ট আমাদের মনে যে কোশ্চেনগুলো আসছে। ঠিক আছে? সাডেনলি এমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই, হঠাৎ করে যদি কখনো এমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করে, তাহলে অনেক সময় যেরকম আমরা সাইকেল বা বাইক বা বিভিন্ন গাড়িতে যখন যাই, তখন দেখবি হঠাৎ করে
পেছন থেকে আমরা সরে আসি, এরকম কিন্তু হয়ে থাকে, সরি। তো সেরকম কিছু ঘটনা ঘটতে পারে প্রবাবিলিটি। ব্রেক সিস্টেম নট ওয়ার্কিং, ব্রেক সিস্টেম নট ওয়ার্কিং, কাজ না করলে অনেক সময় হয়, ফেলিয়ার হয়ে গেলে হতে পারে। ট্র্যাক প্রবলেম, ট্র্যাক প্রবলেমটা একটা মেজর প্রবলেমের মধ্যে আছে। দেখো লাইনটা নতুন হয়েছে, ঠিক আছে মানছি, কিন্তু মেনটেন্যান্সটা তো সবসময় করা দরকার। নতুন লাইনের ক্ষেত্রে যে ঘটনা ঘটতে পারবে, পুরনো লাইনের ক্ষেত্রে সেই ঘটনাটা ঘটতে পারবে। তো এখন যে ফ্যাক্ট সেটা হচ্ছে যে এই যে নতুন যে লাইনটা, তাতে অনেক সময় কি হয়, ওই যে মাঝখানে রুরাল এরিয়া, তো ওই গ্যাপটা অনেকটা, ওই গ্যাপের মধ্যে ওই হাতুড়ি নিয়ে বা হ্যামার নিয়ে যারা ওয়ার্কার তাদেরকে গিয়ে গিয়ে কাজ করতে হয়, দেখতে হয় জায়গাটা কেমন আছে। ওখানেও কিন্তু যারা সুপারভাইজার আছে তাদেরও কিন্তু গিয়ে দেখা উচিত। কিন্তু রেলের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনা তারা ঘটেন, অনেক সময় না গিয়েও সই করে দেয় এমনও, সেগুলো দেখার দায়িত্ব সুপারভাইজারদের। কিন্তু এখানেও প্রশ্ন ওঠে, সুপারভাইজাররা কী করে করবে? তাদের হাতে এত কম সংখ্যক মানে মানে জুনিয়র ইঞ্জিনিয়ার বা সিনিয়র সেকশন বা এইদের আন্ডারে এত কম সংখ্যক ওয়ার্কার রয়েছে যে তাদের দ্বারা কাজ করানো খুব মুশকিল হয়ে যায়। কারণ যতটুকু মানে মানে গ্যাপে গ্যাপে যত লোক দরকার তত লোক কিন্তু তারা পায় না, শর্টেজ প্রচুর শর্টেজ লোক রয়েছে। সুতরাং কিছু কিছু জায়গায় প্রাইভেট হলেও দেখে নেওয়ার লোক নেই। তো এমন পরিস্থিতিতে মানে জুনিয়র ইঞ্জিনিয়ার বা যারা সুপারভাইজার তারা সেখানে গিয়ে দেখতেও পারে না, এমন পরিস্থিতির দায়। সেই সময় অনেক সময় কি হয়, লগ বুকে কী সাইন করা আছে বা কী লেখা আছে সেটাও কিন্তু বিবেচ্য বিষয় হয়ে আসছে, যে মেনটেন্যান্স সঠিকভাবে হয়েছে কি না। এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন, বড় প্রশ্ন হিসেবে উঠে আসছে। তাহলে এই ট্র্যাক প্রবলেম বা ট্র্যাক মেনটেন্যান্সের কিন্তু একটা বড় ভূমিকা থাকতে পারে। এটা আমরা হয়তো গুরুত্ব দিচ্ছি না, বাট এটাও একটা মেজর প্রবলেম হিসেবে আমরা দেখছি যে এটাও মেবি আর মে নট বি, এটা হতে পারে। এটাও কিন্তু আমাদের যে ইনভেস্টিগেশন চলছে তাতে উঠে আসা দরকার। ওকে, যে আসল ফ্যাক্ট কী হয়েছে। নেক্সট প্রবলেম কী হতে পারে, ওল্ড আইসিএফ কোচ। হ্যাঁ, আইসিএফ কোচ আর এলএইচবি কোচ এই দুটো সম্পর্কে আমি নেক্সট পেজে সুন্দর করে ডিসকাস করছি, তাহলে আমাদের পুরো ঘটনাটা আমাদের ক্লিয়ার হবে। তো এটাকে আমি স্কিপ করে পরের পেজে যাব। তার আগে আমি ব্যাড ওয়েদারটাও একটুখানি বলি, যে 5টার সময় ঘটনা ঘটেছে, 5টার সময় অ্যাকচুয়ালি কিছুটা অন্ধকার অন্ধকার থাকে এবং শীত ওই এলাকাতে কিছুটা ফগিং কুয়াশা টাইপের ব্যাপার থাকে। তো সেই সময় অনেক সময় কি হয় যে মানে রুট দেখা যায় না ভালো, বা বেন্ড থাকে, তখন কিলোমিটার কত ছিল মানে মানে রেল খাতা কলমে বলছে যে তার 40 কিলোমিটার পার আওয়ারে ছিল। ফ্যাক্ট এখানে উঠছে 40 কিলো, কিন্তু পাবলিক যারা ছিল, যারা ওখানে মানে যারা ছিল তাদের মত অনুসারে কিন্তু বলা হচ্ছে যে 80 কিলোমিটার পার আওয়ার বা অ্যাপ্রক্সি তার থেকে বেশি হতে পারে, খুব জোরদার গতিবেগে চলছিল। তো প্রশ্ন হচ্ছে, যদি কার্ভ লাইন থাকবে, যদি ওয়েদার খারাপ থাকবে, তখন কি হয়, তখন ওই মোড় নিতে গিয়ে এরকম কখনো কখনো প্রবলেম হয়। তো তার মোশনটা মানে গতিটাকে মানে আটকাতে পারে না, এমন হয় কখনো। অনেক সময় লেখা থাকে না যে এত মানে স্পিড লিমিট থাকে, স্পিড লিমিট ক্রস করলে অনেক প্রবলেম হতে পারে, সেরকম কিছু ঘটনা ঘটতে পারে ব্যাড ওয়েদারের জন্য। স্পিড এবং ব্যাড ওয়েদার পরস্পর কোরিলেটেড ফ্যাক্টর কিন্তু কাজ করে। এবার আসছি যে লেস মেনটেন্যান্স ডিউ টু ম্যান পাওয়ার, এটা একটা বড় ফ্যাক্টর। একবার ভেবে দেখা উচিত না যে পুরোপুরি যে ঘটনাটা ঘটতে চলেছে, এই যে এত রিক্রুটমেন্টের সিস্টেম চলছে, যে এত রিক্রুটমেন্ট হবে, তো একটা রিক্রুটমেন্ট করতে আজকে 1.5 লাখ 2 লাখ লোকের রিক্রুটমেন্ট করতে 3 বছর টাইম নিয়ে নিচ্ছে। তো সেই 3 বছর তো ল্যাক অফ এফিসিয়েন্সি, ল্যাক অফ ম্যান পাওয়ার, ল্যাক অফ ওয়ার্কার তো রয়েছে। সেই কম সংখ্যক লোক নিয়েই তো কাজ করতে হচ্ছে, যারা ওখানে পরিচালনা করছে তাদের হাল কি হচ্ছে। রেলের অন্দরমহলে যদি ঢুকে দেখা যায় যে কী পরিস্থিতি, আলটিমেটলি রেলের সিস্টেমটা এখনও ব্রিটিশ পদ্ধতি চলছে। ওপর থেকে এমন আঘাত করে মিডিল ম্যানদের ওপরে, তারা মানে চাকরি করা তাদের কাছে দায়। অনেক মানুষ পাগল হয়ে যায়, চাকরি করতে পারে না। অনেক মানুষ তাদের জীবনটা মানে একদম নয়ছয় হয়ে যায়। অনেক মানুষ সুইসাইড পর্যন্ত করে অফিসের চাপে। এরকম ঘটনাও প্রচুর রয়েছে ইন্ডিয়ান রেলের ক্ষেত্রে। মানে ওপরে থেকে সাহেবিয়ানা চাপ দেয়, সিনিয়র ডোম এরকম যারা আছে উপরের মহলে, তারা বা তার থেকে উপরে তারা মানে চাপ দেয় ভীষণভাবে। কাদের পরে, যারা মিডিল ম্যান থাকে, তার যেমন তোমার ধরে নাও সিনিয়র সেকশন, জুনিয়র ইঞ্জিনিয়ার বা এই টাইপদের। এর ফলে যে প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা একটা ভীষণ মানে জব প্রেশার ক্রিয়েট হয়। এবং যারা নিচের মহলে থাকে তারা অধিকাংশ, অনেকেই আছে ড্রিঙ্ক করে অফিসে চলে আসে, দেখার কেউ নেই। কিছু বলবে তোমার বাপের কাজ করছি নাকি, এটা রেলের কাজ, এরকম ব্যাপার। তো কাউকে অনেকে কাজের কথা বলাও যায় না, এমন পরিস্থিতি। এই যে চাপ খাওয়া অবস্থায় যে ল্যাক অফ এফিসিয়েন্সি নিয়ে, ল্যাক অফ মানে ম্যান পাওয়ার নিয়ে কাজ করাটা রেলের ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। জানি না এগুলো একটা বড় কারণ হিসেবে কাজ করছে কিনা। আই থিঙ্ক যেখানে যত লোক তার সামান্য কোমল হয়, কিন্তু বিরাট বড় ল্যাক অফ ম্যান পাওয়ার নিয়ে কাজ করা মনে হয় একটা বিরাট বড় গাফিলতির পর্যায়ে চলে যেতে পারে। তো এই প্রবাবলি এই পয়েন্টগুলো থাকছে কিন্তু আমাদের চিন্তা ভাবনা নিরিখে। এখনই আমরা সব কিছু বলতে পারি না হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি যা ঘটেছে। আরেকটা কথা বলবো, ক্ষতিটার পরিমাণ কমানো যেত যদি
এলএইচবি আর আইসিএফ কোচের যে ব্যবধানটা আমরা ভালো করে বুঝে নেবো একবার। এবার দেখো আমরা দেখে নিই, এটা হচ্ছে আইসিএফ কোচ, এটা হচ্ছে এলএইচবি কোচ। তো এই আইসিএফ কোচ আর এলএইচবি কোচের মধ্যে ডিফারেন্সটা আমরা জানবো যে অ্যাকচুয়ালি এলএইচবি লিঙ্ক হফম্যান কোচ, মানে লিঙ্ক হফম্যান বুশ, মানে যেটাকে এলএইচবি বলছি, আর এটা আইসি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয় এই কোচ। এটা 1952 সাল থেকে তৈরি হচ্ছে, মানে অনেক পুরনো, স্বাধীনতার পর থেকে তৈরি হচ্ছে, 2016 সাল নাগাদ বন্ধ করা হয়েছে। আর এটা দেখো এলএইচবিটা 2000 সাল থেকে শুরু হয়েছে, এটা জার্মান প্রযুক্তি দিয়ে, মানে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে। এই দেখতে পাচ্ছি কোচগুলো কখনো কখনো রাজধানী বা অন্য শতাব্দী এইসব ভালো ভালো ট্রেনগুলোতে কিন্তু এই কোচগুলো অ্যাপ্লাই করা হচ্ছে। দেখো এখানে যে হচ্ছে এটা তৈরি হয় স্টেনলেস স্টিল দিয়ে, আর ওটা তৈরি হয় মাইল্ড স্টিল দিয়ে। তো এক্ষেত্রে আমরা দেখবো যে এর এয়ার ব্রেকিং সিস্টেমটা এয়ার ব্রেক বা নিউমেটিক ব্রেক, আর ওর হচ্ছে ডিস্ক ব্রেক বা হাইড্রোলিক ব্রেক। ওতে সুবিধা কি, তোমরা যখন গাড়ি চালাও বা আমরা যখন গাড়ি চালাই দেখবে এখন ডিস্ক ব্রেক উঠেছে, তার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা মানে ব্রেকটাকে মানে থামাতে পারি গাড়ি। এটাতে একটু কখনো কখনো মানে মিস করে এই সবগুলো। তারপরে আসবো সাসপেনশনটা একটু পরে আসছি। তার আগে দেখো ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার এই পুরোনো সিস্টেমের এই কোচগুলো। আসলে আমাদের এটাও ভাবা উচিত কোচ কাকে বলে আর বগি কাকে বলে। কোচ হচ্ছে এই যে উপরের পোর্শনটাকে কোচ বলছি, এটাকে কোচ, এটা কোচ, এগুলো কোচ, আর নিচের এইগুলো হচ্ছে বগি। এই যে বগিটাকে এখানে আলাদা করে দেখা হয়েছে বগি। তো কোচ আর বগির মধ্যে ডিফারেন্স জানলাম। এখন তো আমরা ভুল করে অনেক সময় বলে ফেলি যে অমুক বগিতে আছে অমুক, আসলে বগি বলতে নিচেরটাকে বোঝায়, আর কোচ মানে উপরটা, বগিতে চাপা যায় না কিন্তু কোচের উপরে মানুষ থাকে আর কি, ঠিক আছে। তো 120 আর 200 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এলএইচবি কোচের এর ক্ষমতা রয়েছে। সেক্ষেত্রে 160 আমাদের দেশে মানে পারমিট করা হয়েছে, কারণ আমাদের লাইন টাইন সব ঠিকঠাক নেই সেই জন্য। এবার আসবো, এখানে একটা সুবিধা আছে এই কোচগুলোর। সুবিধাটা হচ্ছে যে ডাইনামো থাকে, প্রত্যেকটা কোচের সাথে সাথে ডাইনামো সিস্টেম আছে, তার ফলে ইলেকট্রিসিটি আমরা এখান থেকেই পাই। কূপ বা যে মানে তোমার মানে কোচের যে লাইটগুলো আমরা এখান থেকে সব পাই, বা ইলেকট্রিসিটির পুরো ব্যবস্থাটা আমরা এখান থেকেই করতে পারি প্রত্যেকটা কোচ থেকে। এখানে দেখবে ব্যাপারটা আলাদা, লাস্টের দিকে একটা জেনারেটরের কম্পার্টমেন্ট থাকে, হিউজ আওয়াজ হয় কম্পার্টমেন্টটাতে। ওই কম্পার্টমেন্ট থেকেই কিন্তু ইলেকট্রিসিটি, ওখানে জেনারেটর রাখা আছে, জেনারেটরের থেকেই কিন্তু লাইনগুলো, ইলেকট্রিসিটি লাইনটা প্রোভাইড করা হয় সমস্ত ট্রেনে। তাহলে মোটামুটি একটা আইডিয়া হলো। এবার আসি সাসপেনশন। এবার যে ঘটনাটা এর সাথে রিলেটেড সেটা দেখো, এখানে স্প্রিং সিস্টেমটা এরকম আছে, আর এখানে স্প্রিং সিস্টেমটা এরকম আছে। এখানে দেখো এখানে দেখো এক্সট্রা একটা মানে সিস্টেম করা আছে, যার ফলে এই যে ঝাঁকুনি যেটা হয় সেখানে কিন্তু শেয়ারিং হয় ব্যাপারটা। আর এইটাতে কি হয় মানে এই তোমার আইসিএফে সেখানে ঝাঁকুনিটা এরকম লম্বালম্বি এরকম 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 ঝাঁকুনি হয়, তার ফলে ঝাঁকুনিতে বিরাট অসুবিধা হয়, এবং মানে যে কোচে হয় সেই কোচটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এলএইচবি কোচের কিন্তু ঝাঁকুনি হলেও ঝাঁকুনিটা শেয়ার হয়ে যায়, একটা আরাম লাগা ভাব থাকে। এবং যদি কখনো ডিরেলমেন্ট হয়, এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে ভীষণভাবে কম ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এলএইচবি কোচগুলো, আর ভীষণভাবে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এই মানে আইসিএফ কোচগুলো। যে ঘটনাটা কিন্তু আমাদের এই মানে ঘটলো যে মানে ডিরেলমেন্টের ক্ষেত্রে, তো অনেকটাই কমানো যেত, অনেক ইনজুরি কমানো যেত, অনেকটাই কমানো যেত যদি এলএইচবি কোচ হতো। কিন্তু এখানেও একটা প্রশ্ন, হঠাৎ করেই হয়তো ইন্ডিয়ান রেল এতটা বড় মহান কাজ করে ফেলতে পারবে না, কারণ এর দাম আছে অনেক বেশি, এবং যে টেকনোলজিতে তৈরি হচ্ছে সেই টেকনোলজিটা অনেকটা টাফ টেকনোলজি, যার ফলে একবারে পারবে না, ধীরে ধীরে এগুলোকে মিনিমাইজ করতে পারবে যদি রেলের সদিচ্ছা থাকে। তো আফটারঅল এই টোটাল সিস্টেমটা আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারলাম। এই ভিডিওতে আমরা অনেক কিছু কোশ্চেন তৈরি করতে পারলাম, অনেক কিছু জানতেও পারলাম। তো আশা করছি এবার হচ্ছে আপনাদের মতামত, আপনাদের চিন্তাভাবনা অবশ্যই শেয়ার করবেন। আমি আমার মানে সামান্য জ্ঞানের যে ভাণ্ডার দিয়ে আমি এটা ডিস্ট্রিবিউট করলাম। তো আলটিমেটলি আমি সর্বোপরি সেই সব মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের আত্মা যেন শান্তি পাক, যারা চলে গেছেন, আর যারা জীবিত আছেন এখন অবধি তারাও যেন ভালোভাবে কাটুক। আপনারাও নিশ্চয়ই এটাই চাইবেন। আর ভবিষ্যতে এরকম ঘটনার মুখোমুখি যেন আমরা না হই, ভগবান তথা আমাদের আরাধ্য দেবতার কাছেও আমরা এই কামনা করি। আর আমরা ইন্ডিয়ান রেলের কাছে একটা অ্যাপিল আমরা রাখবো যে অন্তত যে পরিমাণ লোক দরকার সেই পরিমাণ লোক নিয়ে কাজ করা হোক। মানে ধীরে ধীরে ভাড়া যদি বাড়ানোর দরকার হয় সেটা বাড়ানো যেতে পারে, কিন্তু এইভাবে কাজ করে আমাদের বিপদের মুখে ফেলে দেওয়াটাও কিন্তু বড় যুক্তিসঙ্গতের পরিচয় নয়। যতই পলিটিক্স হোক, যা হোক, জীবন নিয়ে খেলা করা বোধ হয়, মানুষ মেরে তো আর সার্কাস খেলা করানো যায় না। তো এটা একটা আন্তরিকভাবে আমার মতো একজন সাধারণ ইউটিউবার তথা টিচারের কাছ থেকে অ্যাপিল থাকছে রেলওয়ের বোর্ডের কাছে, এবং আম জনতা তাদেরও মানে হয়তো এরকম ইচ্ছে যে ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে।
অনেক মায়ের কোল খালি হয়ে গেছে, অনেক জীবন শেষ হয়ে গেছে, আর যেন এরকম না ঘটে এই কামনা করে, তাদের আত্মার চির শান্তি কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। বেস্ট অফ লাক।